প্রিয় শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি উম্মে কুলসুম নাসরিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। প্রিয় শিক্ষার্থীরা, আমি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ক্লাস নিয়ে হাজির হয়েছি। সবাইকে শরৎকালের শিউলি ফুল এবং কাশ ফুলের শুভেচ্ছা। আমার আজকের বিষয় সেল ওয়াল বা কোষ প্রাচীর। কোষ প্রাচীর সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা শিখতে পারবে কোষ প্রাচীরের গঠন, সূক্ষ্ম গঠন, কাজ, রাসায়নিক গঠন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কয়েকটি বাড়ির ছবি আমি দিয়েছি। এই বাড়িগুলি তৈরি করতে পাশে একটি দেয়ালের প্রয়োজন হয়েছে। প্রত্যেকটা ঘরের পাশে একটি দেয়াল দিয়ে এক ঘরটি আবৃত থাকে। তেমনি করে উদ্ভিদ কোষ প্রাচীরেও কিছু উদ্ভিদ কোষ প্রাচীরটিও এরকম দেয়ালের মতো কাজ করে। একটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কাকে বলে? আমরা প্রথমেই জানি কোষ প্রাচীর কাকে বলে। উদ্ভিদ কোষের চারিদিকে জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এটা দেখো, একটা ছত্রাকের ছবি, একটি এককোষী শৈবালের ছবি, ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছি। ছত্রাক, এককোষী উদ্ভিদ এবং ব্যাকটেরিয়াতে সকলেরই এদের কোষ প্রাচীর থাকে। অপরদিকে প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। জনন কোষ এবং চলরেণুতেও কোষ প্রাচীর থাকে না। আমরা স্ক্রিনে একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে এই বিজ্ঞানী সম্পর্কে বলেছি যে ওনার কোষ বিদ্যায় ওনার কি অবদান। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে উনি অণুবীক্ষণ যন্ত্রে সাহায্যে কোষের ছবি দেখেছিলেন। উনি একটি বোতলের ছিপির সেকশন নিয়ে তার নিজের অণুবীক্ষণ যন্ত্রে দেখেছিলেন। উনি যেটি দেখেছিলেন ওটি মূলত ছিল কোষ প্রাচীর। তাই আমরা বলবো যে রবার্ট হুক কোষ প্রাচীরের আবিষ্কারক। প্রথমেই কোষ প্রাচীরের ভৌত গঠন। কোষ প্রাচীরের ভৌত গঠন, কোষ প্রাচীর কি কি উপাদান নিয়ে গঠিত একটু দেখি আমরা। প্রথমে থাকে মধ্য পর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, তারপরে থাকবে গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে: বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। মধ্য পর্দা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। কোষ প্রাচীরের প্রথমেই যে এটা থাকে, এই মধ্য পর্দা দ্বারাই একটি কোষ থেকে আরেকটি কোষ আলাদা থাকে। আমরা স্ক্রিনে একটু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে তোমরা একটু দেখো, আমি একটি গোল দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি যে এই অঞ্চলটা মধ্য পর্দা, যে দুইটি কোষের মাঝখানে একটি কোষ থেকে আরেকটি কোষ আলাদা করে মূলত মধ্য পর্দা দ্বারাই। কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে কাজ করে তার নাম মধ্য পর্দা। মধ্য পর্দা সাধারণত তৈরি হয়, তোমরা সকলেই নিশ্চয়ই কোষ বিভাজন
পড়েছো, কোষ বিভাজনের মাইটোটিক কোষ বিভাজনের যে টেলোফেজ পর্যায়ে সেখানেই কোষ প্রাচীরের মধ্যপর্দা গঠনের সূত্রপাত হয়। তোমরা একটু ছবিটা লক্ষ্য করো, এই ছবিতে এই যে টেলোফেজ দশা শুরু এখান থেকে এখানে আবার টেলোফেজ দশায় যে মধ্যপর্দা তৈরি হয়েছে। তাই আমরা জানলাম কি মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে কোষ প্রাচীরের মধ্যপর্দার সূচনাটা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। মধ্যপর্দা দুই কোষের মধ্যবর্তী একটি সাধারণ পর্দা, এটি বিগলিত হয়ে গেলে দুটি কোষ পৃথক হয়ে যায়। এরপরে আমরা জানবো প্রাথমিক প্রাচীর সম্পর্কে। প্রাথমিক প্রাচীরটা আসলে কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে একটি পাতলা, যেটি 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে, এটা প্রাথমিক প্রাচীরটা গঠন করে। তাহলে আমরা কি দেখলাম? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলি মধ্যপর্দার উপরে জমা হয়ে, মিডল ল্যামেলার উপরে জমা হয়ে প্রাথমিক প্রাচীর গঠন করে, যেটি 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এরপরে আমরা দেখব সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর আসলে কেমন হয়? এটাও প্রাথমিক প্রাচীরের উপরে সেলুলোজ, লিগনিন জমা হয়ে এই সেকেন্ডারি প্রাচীর তৈরি করে। সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর ট্রাকিড, ফাইবার ইত্যাদিতে প্রাথমিক প্রাচীরের উপর আরও একটি স্তর তৈরি হয়, সেটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এটি 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হতে পারে। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নিশ্চয়ই ভাজক কোষ বারে বারে বিভাজিত হয়, খুব দ্রুত বিভাজিত হয়, এজন্য সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সময় পায় না, এর আগেই ভাজক কোষ বিভাজিত হয়ে যায়। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারশিয়ারি প্রাচীর জমা হতে পারে। এরপরে আমরা একটু কূপ এলাকা সম্পর্কে জানি। প্রাচীরের সবচেয়ে পাতলা বা থিন এলাকা, মানে এটাকে কূপ এলাকা বলে। দুটি পাশাপাশি কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখিভাবে অবস্থান করতে পারে। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটি একটি কূপ, এটি একটি কূপ, এটা মুখোমুখি অবস্থান করতে পারে। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। যে কূপ এলাকাটা তৈরি হয় সাধারণত যেখানে মধ্য পর্দা থাকবে কিন্তু প্রাইমারি প্রাচীর তৈরি হয় না। মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়। দুইটা মুখোমুখি কূপকে পিট পেয়ার বলা হয়। আসলে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। সেকেন্ডারি প্রাচীর তৈরি হলে কূপ পাড়হীন বা পাড়যুক্ত হতে পারে। আমরা এরপরে একটা জিনিস সম্পর্কে জানতে পারবো, সেটি হচ্ছে প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা হচ্ছে দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, তাকে প্লাজমোডেজমাটা বলে, যাকে একবচনে প্লাজমোডেজমা বলে। এখন আমরা জানব কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। আসলে রাসায়নিক গঠনে কি কি রাসায়নিক পদার্থ থাকতে পারে কোষ প্রাচীরে আমরা ধাপে ধাপে দেখব। প্রথমে মধ্যপর্দায় থাকবে হচ্ছে পেকটিক অ্যাসিড, অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, যাকে পেকটিন বলা হয়।
আর অল্প পরিমাণে প্রোপেকটিন থাকতে পারে। আর প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে জাইলান্স, অ্যারান্স, গ্যালাক্টান্স ইত্যাদি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড থাকে। গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে, কোনো প্রাচীরে সুবেরিন, ওয়াক্স ইত্যাদিও থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে গঠিত হয়। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন থাকে। এবার আমরা শিখব কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন আসলে কেমন হয়? আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বৈদ্যুতিক তার দেখেছো, রাস্তায় যে অনেক মোটা তার থাকে, সেখানে তোমরা দেখেছো যে তারগুলি প্রথমে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চিকন তামার তার থাকে, তারপরে এটা একটি প্লাস্টিকের আবরণ থাকে, তারপরে আরেকটু মোটা তারের অনেকটা এই সেলুলোজ তন্তুকে আমি এই তারের সাথে একটু তুলনা করছি। তোমরা একটু ছবিটা দেখো। অনেকগুলো সেলুলোজ তন্তু নিয়ে কোষ প্রাচীর গঠিত হয়। এই সেলুলোজ তন্তু 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে সেলুলোজের চেইন গঠিত হয়। তারপর প্রায় সেলুলোজটা কি আসলে তা একটু বলি। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড বা 6 কার্বন বিশিষ্ট বেটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। এই অসংখ্য অণুর এই সেলুলোজ অণুর 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে গঠিত হয় সেলুলোজ চেইন। প্রায় 100 সেলুলোজ চেইন নিয়ে গঠিত হয় মাইসেলি। 20টি মাইসেলি নিয়ে গঠিত হয় মাইক্রোফাইব্রিল। 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত হয় ম্যাক্রোফাইব্রিল। আর এই ম্যাক্রোফাইব্রিল নিয়ে গঠিত হয় সেলুলোজ তন্তু। আমরা এখন দেখি কোষ প্রাচীরের কাজ। কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা। কোষ প্রাচীর কোষকে একটি সুনির্দিষ্ট আকৃতি দান করে। বাইরের আঘাত থেকে ভিতরের সজীব বস্তুকে রক্ষা করে। বাইরের যে কোনো প্রকার আঘাত থেকে কোষ প্রাচীর কোষের ভিতরের প্রোটোপ্লাজমকে এবং অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে থাকে। প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে। পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে। এক কোষকে অন্য কোষ থেকে পৃথক করে। কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে। বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষ প্রাচীরের কাজ সম্পর্কে জানতে পারলাম। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।